আচ্ছা, ক্ষমতা হারালে কি রীতিমতো এই দৃশ্যগুলো দেখা যায় যাই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনামল একেবারে নিঃশেষ করে দিয়ে জয় হয়েছিল বিজেপি, অর্থাৎ নতুন সরকার গঠন হয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু যবে থেকে নতুন সরকার গঠন হয়েছে একাধিক পদক্ষেপ নিয়েছে, জিরো টলারেন্স নীতি থেকে শুরু করে দুর্নীতি মুক্ত যে সমাজ গড়ার প্রয়াস বা বার্তা দেওয়া হয়েছে, তাতে করে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূলের অন্দরে যে গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে তা বারবার প্রকাশ্যে আসে। সেখান থেকে দাঁড়িয়ে কোনো পদ থেকে ইস্তফা বা কোথাও পলাতক হওয়ার খবর বারবার চলে এসেছে খবরের শিরোনামে। একটি নাম, একটি দলের নাম, তা হচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আদি আর নব, এই দুইয়ের যে মেলবন্ধন বা দুইয়ের যে তরজা বাগবিতণ্ডা, তাতে করে কোনটা পুরনো তৃণমূল কংগ্রেস আর কোনটা প্রকৃত তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের অস্তিত্ব সংকট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু তারই মাঝে যখন বিগত অর্থাৎ এই তৃণমূল সরকার 15 বছর এই পশ্চিমবাংলায় শাসক দল হিসেবে ছিলেন, সেখানে দাঁড়িয়ে বহাল তবিয়তে এই নেতা মন্ত্রিত্বরাই ছিলেন তাদের কাজের যে দক্ষতা বা যেই পথ তাদের দেওয়া হয়েছিল সেই পথ পালন করেছেন। কিন্তু আখেরে কথায় আছে না যে যদি তখন পদ হারিয়ে যায়, যদি পদ হারিয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ একাধিক স্টেপ নেয়। কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র পদত্যাগ তো রয়েছে, তার পাশাপাশি পলাতকের খবর উঠছে। অর্থাৎ পদত্যাগের যে প্রসঙ্গ বলছি, আজ একেবারে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে এসে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, যিনি বলা চলে এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি ছায়াসঙ্গী, কারণ আরেক ছায়াসঙ্গী গতকালকেই তিনিও পদত্যাগ দিয়েছেন, ঠিক বিধাননগর পুরসভার যিনি মেয়র ছিলেন। অর্থাৎ একদিকে কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে ফিরহাদ হাকিম, যে ফিরহাদ হাকিমকে প্রত্যেকটি অনুষ্ঠানে রাজনৈতিক বাতাবরণ থেকে শুরু করে রাজনৈতিক কোনো প্রচার সবেতেই তৃণমূল কংগ্রেসের একেবারে বরিষ্ঠ নেতা থেকে শুরু করে সক্রিয় নেতা হিসেবে দেখা গিয়েছে। কিন্তু আজ এই মেয়র ফিরহাদ হাকিম তারই পদ থেকে ইস্তফা দিলেন। রীতিমতো এই জেরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে নতুন জল্পনা। কারণ যখন তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, যখন তৃণমূল কংগ্রেসের একেবারে নিঃশেষ হওয়ার এই খবরগুলো সামনে এসেছে, তার মাঝে তারই দলের অন্দরে যে এত দিন থেকে, এত বছর থেকে একটু একটু করে তিলে তিলে জমা যে ক্ষোভ বা রাগের বহিঃপ্রকাশ পাচ্ছে ঠিক নতুন সরকার গঠন হওয়ার পরে। আমরা দেখেছি শওকত মোল্লা, ঠিক ভাঙড়ের প্রসঙ্গ বারবার মুখে চলে আসে, কারণ ভাঙড় বরাবর উত্তপ্ত বোমাবাজির ঘটনার যে ঘটনাগুলো রেশ ধরে এত দিন থেকেও কিন্তু প্রথমবার 26শে বিধানসভা নির্বাচনে ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এই শান্তিপূর্ণ ভোট নিয়ে রাজনৈতিক মহলে নানা মত, কারণ এবারে দুদফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন 8 ঘাট বেঁধে যাতে করে কোনো রকম ফাঁক ফোকর না থাকে সমস্ত বিষয় পর্যালোচনা করা হয়েছে। তারপরে মোটের ওপর 26শে বিধানসভা নির্বাচন দুদফায় শান্তিপূর্ণভাবে হয়েছে। কিন্তু ভাঙড় বরাবর উত্তপ্ত কেন? বোমাবাজির কারখানা, বোমা হামলা, বোমা ফেলার এই ঘটনাগুলোই বারবার ভাঙড় থেকে উঠে এসেছে। ঠিক দক্ষিণ 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনার প্রসঙ্গ আসলেই তৃণমূলের যে শক্ত ঘাঁটি ছিল, অর্থাৎ তারা যখন ক্ষমতায় ছিল, পূর্বতন সরকার বা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেই সরকারের আমলে দক্ষিণ 24 পরগনা ছিল বরাবরই শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের। কিন্তু সেই দক্ষিণ 24 পরগনাতে যেখানে ভাঙড়ে এই মুহূর্তে অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে প্রার্থী হয়েছিলেন শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন, ভাঙড়ে আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে তর্ক বিতর্ক বা তরজা বারংবার প্রকাশ্যে এসেছে। কিন্তু এবারে যে ঐতিহাসিক ঘটনা, সেই শওকত মোল্লাকেই নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পলাতক তিনি। কারণ গত বিধানসভা নির্বাচনে যেমনটা তথ্য বলছে, গত বিধানসভা নির্বাচনে বোমাবাজি হামলায় বা বোমা বিস্ফোরণে কিভাবে একের পর এক ঘটনা ঘটেছিল বা লাশ পড়েছিল, সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে এনআইএর আধিকারিকরা, এবং সেই রেস ধরে রীতিমতো শওকত মোল্লাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন উঠছে একাধিক, শওকত মোল্লা গেলেন কোথায়? শওকত মোল্লা যদি আদতেও নির্দোষ থাকে তিনি, তাহলে তিনি
পলাতক হলে কেন, তিনি পলাতক হলেন কেন, এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু তারই মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উঠছে, তিনি কি বাংলাদেশের পথে পাড়ি দিয়েছেন, এই প্রসঙ্গগুলো উঠছে। রীতিমতো রাজনৈতিক মহল থেকে নতুন সরকারের আমলে যে একাধিক পদক্ষেপ স্টেপগুলো নেওয়া হয়েছে, তাতে করে কি ভয়ের বাতাবরণের জেরেই এই ডিসিশন শওকত মোল্লার, যে শওকত মোল্লাকে ঠিক ভোটের প্রচারে শোনা গিয়েছিল দাবাং মুডে, একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন এই শওকত মোল্লা, কিন্তু তারপর এখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এনআইএর আধিকারিকরা চিরুনি তল্লাশিতে নেমেছেন, পুলিশ থেকে শুরু করে সকলকে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে বলা হয়েছে এই পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গে মোটের ওপর অর্থাৎ বিগত বিধানসভা নির্বাচনগুলোতে সাধারণ মানুষ দেখেছে কিভাবে ছোট ছোট নির্বাচনেও হয়েছে একাধিক দুর্নীতি, কিভাবে হয়েছে ব্যালট বাক্স একেবারে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, কিভাবে দেখা হয়েছে ব্যালট পেপার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এই অভিযোগগুলো ভুরি ভুরি এসেছে বিগত বিধানসভা বা উপনির্বাচন বা ত্রিস্তরীয় নির্বাচনের একাধিক ক্ষেত্রে। কিন্তু এবারে প্রশ্ন উঠছে, একদিকে মেয়র যিনি এত বছর থেকে অর্থাৎ 2018 সাল থেকে এই 26 সাল পর্যন্ত মেয়র পদে বহাল তবিয়তে ছিলেন, তিনি আজ বলছেন যে আমি এই চেয়ারের অসম্মান করতে চাই না, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বসতেন সেই চেয়ারটার অসম্মান করতে চাই না। তাহলে কি বিগত দিনে অর্থাৎ তিনি যখন মেয়র পদে ছিলেন সে সময় কি তিনিও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? প্রশ্ন উঠছে এবং প্রশ্ন করছেন আম জনতা। রীতিমতো ক্ষোভের যে বাতাবরণ তা বারবার প্রকাশ্যে আসছে, ক্ষোভ বাড়ছে, উত্তেজনা বাড়ছে, অস্বস্তি বাড়ছে, কিন্তু তার মাঝে দেখা যাচ্ছে যে দুয়ের মেলবন্ধন, একদিকে ফিরহাদ হাকিম, অন্যদিকে শওকত মোল্লা, এই দুয়ের যে রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তপ্ত তা বলাই বাহুল্য। নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শব্দের কাটাকাটি নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়া। অর্থাৎ যে প্রসঙ্গগুলো উঠছে এই মুহূর্তে, শওকত আর অন্যদিকে ফিরহাদ হাকিম, এই দুয়ের বাতাবরণে, এই দুয়ের ঘটনায় অভিযোগগুলো তো বারবার উঠছে, কিন্তু নতুন সরকারের আমলে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয় বা কি কি স্টেপ নেওয়া হয় সেদিকে তো নজর থাকবেই। কারণ আমরা বারংবার দেখেছি বিগত পূর্বতন সরকারের আমলে যে অভিযোগগুলো নতুন সরকার করেছিল বা নতুন সরকার জিরো টলারেন্স নীতি, দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ নয়, সমস্ত ঘটনাকেই বারবার তদারকি বা বারবার এই বিষয়গুলোকে সামনে আনা হয়েছে। কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে যখন একাধিক অভিযোগ উঠেছে এই নেতা নেতৃত্বদের বিরুদ্ধে, তার মাঝেই প্রশ্ন যাচ্ছে ভুরি ভুরি এবং নির্দিষ্ট করে, যেমন শওকত মোল্লাকে পলাতক বা খুঁজে পাওয়া যাচ্ছে না, চিরুনি তল্লাশিতে নেমেছে। এবার প্রশ্ন উঠছে, এই শওকত মোল্লার কাছে কি কোনো প্রাণ ভোমরা রয়েছে তৃণমূল কংগ্রেসে? ঠিক আইপ্যাকের অফিসে যখন ইডি হানা হয়েছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অ্যাকশন মোডে দেখা গিয়েছিল, ঠিক এবারেও কি শওকত মোল্লার কাছে তৃণমূল কংগ্রেসের কোনো অন্দরের গল্প বা কোনো রকম কিছু রয়ে গিয়েছে যে সেই কারণেই শওকত মোল্লাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকেও। কিন্তু অপরদিকে যখন ফিরহাদ হাকিম 2018 থেকে রীতিমতো এই মুহূর্তে 2026-এ তার এখনো মেয়াদ শেষ হয়নি, তার আগেই তিনি নিজে সদিচ্ছায় ইস্তফাপত্র জমা করলেন। এবারে দেখার বিষয় যে এই দুয়ের বাতাবরণে এই পশ্চিমবাংলায় ঠিক কি নতুন সমীকরণ দেখা যায়। একদিকে প্রকৃত তৃণমূল এবং আর কোনটা নকল তৃণমূল, তার যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্ব কাটিয়ে আদতেও কি সঠিক পদক্ষেপ নেওয়া যায়। আমরা আপনাদেরকে দেখাবো ফুল স্ক্রিনে, যে পাশে আমার পিকচার চলছে তার ফুল স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিষয়গুলো ঠিক একাধিক ক্ষেত্রে বা একাধিক বিভিন্ন বিষয়গুলো উঠছে। তারই মাঝে আমরা পাশে যে চিত্রটা দেখাচ্ছি মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের,
আমরা যে খবর পাচ্ছি আলোচনা পর্ব করছি, একদিকে যখন মেয়র অর্থাৎ তিনি মেয়র ছিলেন এতদিন পর্যন্ত, ফিরহাদ হাকিম 2018 সাল থেকে তার সেই যাত্রা শুরু হয়েছিল। কারণ 18 সালে যে মেয়র ছিলেন সেই সময় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, তিনি আর সেই পদে ছিলেন না। সেখান থেকে তৃণমূল কংগ্রেসের দল থেকেই রীতিমতো ঘোষণা হয় বা সবার অনুমতিক্রমেই ফিরহাদ হাকিমকে মেয়র পদে বসানো হয়। কিন্তু সেখান থেকেই অভিযোগ উঠেছে ভুরি ভুরি। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কারণ আমরা দেখেছিলাম বিগত বন্যায় কিভাবে কলকাতা ভেসে গিয়েছিল, কিভাবে ডিভিসির ওপরে একাধিক অভিযোগ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরে যখন নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকারের আমলে যখন দুর্নীতি মুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হচ্ছে, তার পাশাপাশি এই প্রসঙ্গগুলোর মাঝেই রীতিমতো তৃণমূলের অন্দরেই যারা বলিষ্ঠ নেতা নেতৃত্বরা রয়েছেন তারাই যেন সদিচ্ছায় তাদের ইস্তফাপত্র জমা দিচ্ছেন। এটার দুটো কারণ হতে পারে। একটি, হয়তো তারা এই পরিস্থিতিতে কাজের ক্ষেত্রে কাজ করতে পারছিলেন না, কিন্তু অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকরা আরেকটি মত দিয়েছেন। কারণ মেয়র পদ থেকে বা ফিরহাদ হাকিম মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক কোনো যোগসূত্র থাকতে পারে। অর্থাৎ শাক দিয়ে ঠিক মাছ ঢাকার পরিকল্পনা করা হচ্ছে না তো? এই বিষয়গুলো কিন্তু বারবার সামনে আসছে। কারণ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একাধিক বিষয় বলেছেন, ভালো তৃণমূল খারাপ তৃণমূলের প্রসঙ্গ তিনি টেনে এনেছিলেন। কিন্তু তার পাশাপাশি যে বিষয়গুলো উঠছে, অর্থাৎ এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি সাংবাদিকদের সামনে এসে বলছেন, আমি এই পদটিকে অসম্মান করতে চাই না। অর্থাৎ এই পদে আমি এতদিন থেকে রয়েছি, সেই পদটি আমি অসম্মান করতে চাই না। সেই কারণে যাতে করে আমার ওপর কোনো কাদা লাগার আগেই আমি এই পদ থেকে ইস্তফা দিয়ে দিলাম। অর্থাৎ এই যে বিষয়গুলো সামনে আসছে, বিষয়গুলো বারবার প্রকাশ্যে এসেছে। কিন্তু আখেরে দেখার বিষয় যে এই পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের অন্দরে যারা বরিষ্ঠ নেতা নেতৃত্বরা রয়েছেন তারা কি সত্যি ভরসা হারাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে? অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস খেটে করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, একসময় দাপুটে বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে ঘাস ফুল শিবির বলা হয় তৃণমূল কংগ্রেসকে। সেখান থেকে দাঁড়িয়ে ঘাস ফুল বা মা মাটির সরকারকে সত্যি মাটিতে তলিয়ে গেল। এই প্রসঙ্গগুলো বারবার এই মুহূর্তে উঠছে। কারণ দীর্ঘ 15 বছরের যাত্রার পর যখন অবসান ঘটেছে তৃণমূল কংগ্রেসের, আসন সংখ্যা এসে দাঁড়িয়েছে 80, আর অন্যদিকে বিজেপির কোটায় পড়েছে ফলতাকে ইনক্লুড করে 208। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত বিষয় নিয়ে যখন পর্যালোচনা বা রাজনৈতিক বিশ্লেষকরা তারা মত রাখছেন, তারই জেরে প্রশ্ন উঠছে একাধিক। একদিকে শওকত মোল্লা, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাত বলেছিলেন ঠিক নির্বাচনী প্রচারে, এবং আখেরে দেখার বিষয় যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই নতুন সরকার এই পদক্ষেপ নেওয়ার জেরেই কি ভয়েই কি এইরকম ডিসিশন, অর্থাৎ রাজনৈতিক মতাদর্শদের একাংশের মত কিন্তু এরকম। তার পাশাপাশি আমরা পাশে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে যে তিনি সেই সাংবাদিক বৈঠক করে, অর্থাৎ তিনি তার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তিনি কিন্তু কালীঘাটেও গিয়েছিলেন বলে একটা সূত্র মারফত খবর উঠে এসেছে। তার পাশাপাশি তিনি চেয়ারম্যানকেও কিন্তু চিঠি দিয়েছেন, চেয়ারপারসনকে তিনি চিঠি দিয়েছেন, তারপরেই তার এই মেয়র পদ থেকে ইস্তফা কিন্তু গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি তিনি এমনটাও জানিয়েছেন, তিনি তাদের তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও জানিয়েছেন, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই পদে তিনি আর থাকতে পারছেন না। এই সমস্ত বিষয় নিয়ে তো আজ আলোচনা হবেই, কিন্তু প্রথমে আজ আমাদের আলোচনায় যারা অতিথি রয়েছেন প্রথমে তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেব। পরিচয় পর্ব আমরা অবশ্যই সারবো, কিন্তু তার আগে আপনাদেরকে যেমনটা জানিয়ে রাখছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একদিকে শওকত মোল্লা আর অন্যদিকে ফিরহাদ হাকিম, এই দুইয়ের যে বিষয়গুলো সামনে আসছে বা রাজনৈতিক মহলে রাজনৈতিক চাপানুতরে বা তৃণমূলের অন্দরে যে দ্বন্দ্ব এতদিন থেকে সে তৃণমূলের নেতা নেতৃত্বরাই করতে পারছিলেন, এই অভিযোগগুলো বারবার উঠে এসেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠকেও দেখা গিয়েছে অনীহা প্রকাশ করেছেন অধিকাংশ বিধায়কেরা। সই জালিয়াতি কাণ্ডে এই
এই ফেরাত হাকিম তার বাড়িতেও কিন্তু সিআইডি আধিকারিকদের দেখা গিয়েছে, সেই কারণেই কি তড়িঘড়ি ইস্তফা, এমনটা প্রশ্ন উঠছে। কারণ সই জালিয়াতি কাণ্ডে আমরা দেখেছিলাম একের পর এক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে, নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও একাধিক তৃণমূলের নেতা নেতৃত্বদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন হস্তরক্ষককে নিয়ে সিআইডি আধিকারিকরা। কারণ যেমনটা অভিযোগ উঠেছিল, অর্থাৎ এই অভিযোগই করেছিলেন তৃণমূলের অন্দরের দুই বিধায়ক, জয়ী বিধায়ক, যারা এই 26শে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে। আমরা তো আলোচনা পর্ব করছি, কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের যারা অতিথিরা রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেব। প্রথমেই রয়েছে সঞ্জয় পাল, বিজেপি নেতা, তারপর রয়েছে সারাফাত হোসেন, তৃণমূল নেতা, তারপর রয়েছে গুলসেনেরা বেগম, কংগ্রেস নেত্রী। আপনাদের প্রত্যেককে স্বাগত কেটিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আর প্রথমেই চলে যাব সারাফাত বাবুর কাছে। সারাফাত বাবু, এই মুহূর্তে তো একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে আদি না নব, এই দ্বন্দ্বের মাঝেই দেখা যাচ্ছে মেয়র পদ থেকে রীতিমতো ইস্তফাই দিলেন ফিরহাদ হাকিম। কি বলবেন বিষয় নিয়ে? দেখুন, আমি একটা কথা বলি যে এটা তো কেউ অন্য কিছু ভাববেন না। প্রথম কথা হচ্ছে, যে কোনো সরকার, একটা সরকার যখন চলে যায় তো অটোমেটিক্যালি সেই সরকারের যে নতুন সরকার আসে, সেই সরকার যদি কাউকে, সেটা আমি খালি আমার সরকারের ক্ষেত্রেই বলছি না, এটা আগের সরকারও করেছে, তার আগে সিপিএম সরকারও করেছে, যে কোনো কাজ যদি আমি করতে না পারি, ধরুন আমি একটা প্রতিষ্ঠানে বসে আছি, কিন্তু আমি যদি প্রতিষ্ঠানের থেকে যদি আমি কোনো কাজ করতে না পারি, আমি যদি করতেই না পারি, ওই একই কথা বলতে হয়, মেয়র যেটা বলেছেন ঠিকই বলেছেন, যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হয়ে কি লাভ। আমি যখন কাজ করতেই পারবো না, তা আমি ওই পোস্টটা আঁকড়ে রেখে দিলাম না কেন? আমি যখন পরিষেবা দিতে পারবো না, আমি কোনো কাজ করতে পারবো না, তাহলে একটা জিনিস, যেখানে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আপনি কাজ করে যান, মানে ওনাকে সম্মান দিয়ে বলেছেন, মেয়র সাহেব আপনি মঞ্চে আসুন, চায়ের আপ্যায়ন করেছেন, ভালো, এটা একদিক দিয়ে ভালো দিক। কিন্তু আরেকটা দিক দিয়ে ভাবুন যে উনি মেয়র পদে বসে আছেন, কিন্তু লাস্ট কটা দিন ধরে উনি কোনো কাজ করতে পারেননি বা ওনাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। এটাও তো ভাববার বিষয়। তাই জন্য উনি হয়তো যে ছেড়ে দিয়েছেন, যে আমি যখন থাকতেই পারবো না, আমি যখন কাজ করতেই পারবো না, আমি যখন মানুষের পরিষেবাটাই দিতে পারবো না, তো আমি ওই জায়গা থেকে কি লাভ? নতুন সরকার এসছে, নতুন যদি কিছু আসে, জনগণ যখন নতুন সরকারকে এনেছে, তো জনগণ তাহলে কর্পোরেশনটাও নতুন সরকারই আসুক, নতুন সরকার যখন যেরকম ভাবে কাজ চালাচ্ছে সেরকম ভাবেই কাজ করুক। এটা দেখুন নেই, দেখুন এটা যে কোনো সরকারের ক্ষেত্রে, এটা যদি আমার সরকার থাকলে, আমার সরকারও করেছে, আমি অস্বীকার কখনোই করবো না যে আমার সরকার একদম করেনি, তা না, এই সরকারও তাই করছে। অনেকে পঞ্চায়েতে বলছে যে কাউকে রিজাইন দিতে বারণ করেছি, কিন্তু দেখুন একটা ঘরে আমি আছি যেখানে 50 জন এক জায়গায়, আর আমি 2 জন 3 জন 4 জন 5 জন মিলে আমরা এক জায়গায়, সেই জায়গাটা পারা যাবে না। কিন্তু অভিযোগ উঠেছে হঠাৎ মেয়রের এই সময় কেন বোধোদয় হয়েছে যে তিনি এই পদের জন্য সত্যি আর কাজ করতে পারছেন না? এই পদটি অত্যন্ত সম্মানজনক পদ। বলুন। 4 তারিখের পর থেকে আপনি দিনটা দেখুন, 4 তারিখের পর থেকে 5 তারিখ থেকে আপনি কর্পোরেশনের পরম্পরার জিনিসটা দেখুন, সিস্টেম গুলো দেখুন। প্রথম কথা হচ্ছে, ইলেকশনের আগে কর্পোরেশনের কমিশনার চেঞ্জ করে দিয়েছিলেন, নতুন কমিশনার ছিলেন। তারপর থেকে কাজগুলো দেখুন, 4 তারিখ 5 তারিখের পর থেকে কিন্তু কর্পোরেশনই যা কিছু করার সব করেছে কমিশনারের নির্দেশে। সেখানে বুলডোজার পাঠাক, বা যেখানে বিল্ডিং ভালো হোক, বা যেখানে কোনো রাস্তা উচ্ছেদ হোক, বা যে কোনো জিনিসই হোক, কমিশনারই করেছে। ফাইল কিন্তু মেয়রের কাছে যায়নি, মেয়রকে জিজ্ঞাসা শুধু করেনি যে আমি এইটা ভাঙতে যাচ্ছি, আমরা এটা করতে চাইছি। দেখুন, একটা জায়গায় প্রতিষ্ঠানে যখন কেউ বড় মাথা বসে, যে হেড, সে যদি বসে থাকে, তাকে এড়িয়ে যদি সরকার কাজ চলে, অন্য কেউ করে, সে কি থাকতে পারবে? আপনি বলুন। তখনই তো ওনার, তখন থেকেই ওনার ইচ্ছা আছে যে উনি কাজ করতে পারছেন, উনি ছেড়ে দেবেন। এটা তো নতুন কিছু না, এটা যে কোনো সরকার আছে, যে কোনো লোক থাকলে অপোজিশনে, সঞ্জয় বাবুর কাছে এটা কোনো নতুন কিছু না। আমি আমার সরকারের আমি বলছি তো, আমার সরকার এসেছিল যখন, অনেক পঞ্চায়েত প্রধান, অনেক পঞ্চায়েত সমিতি, অনেক মিউনিসিপ্যালিটি মেয়র বা কাউন্সিলররা রিজাইন দিয়ে চলে গেছিল। এটাতে আমি দেখুন, এটা রাজনীতির একটা পার্ট। এটা কখনোই না যে একটা সরকার বদল হয়েছে, মানুষ অটোমেটিক্যালি বুঝে যাচ্ছে যে জনগণ এই সরকারটাকে প্রত্যাখ্যান করেছে, চেঞ্জ করে হোক এভরিথিং, সে কেউ চুরি করে করুক, জিতে আসুক, অ্যাটলিস্ট সার্টিফিকেট যখন দেওয়া হয়ে গেছে যে সরকার আছে, তাহলে যে সরকার এসছে
সেই সরকারি কাজ করবে। বেশ বেশ সঞ্জয় বাবুর কাছে যাবো। সঞ্জয় বাবু, গতকালকে আমরা দেখেছি সিআইডি এই ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ যে সই জালিয়াতি কাণ্ড নিয়ে বারবার রাজনৈতিক মহলে উত্তেজনা হচ্ছে, তার মাঝে আজই দেখা গেল আনুষ্ঠানিকভাবে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। সেই দুয়ের কি মেলবন্ধনে অন্য কোনো রাজনৈতিক যোগসূত্র হতে পারে? দেখুন, 9 তারিখ থেকে সরকারটা পথ চলা শুরু করার পর রাজ্যে আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ মানুষরা ঘর থেকে বেরিয়ে এসে থানায় গিয়ে অভিযোগ দায়ের করছেন এবং এই অভিযোগের ভিত্তিতে সারা রাজ্যে দেখবেন তোলাবাজরা, চোরেরা, যারা এতদিন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যেখানে যেখানে তারা দায়িত্বে ছিলেন, তারা একে একে দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বা পদত্যাগ করছেন। কেন? এই বিষয়টা যদি আপনারা একটু গভীরভাবে অনুসন্ধান করেন দেখতে পাবেন তারা তো 15 বছর ধরে করে কমে খাওয়ার একটা রাজত্ব তৈরি করেছিল, যেখানে এই কলকাতা কর্পোরেশনের কথা বলুন না, নির্বাচনের ঠিক আগে অবধি যিনি মেয়র ছিলেন, মেয়র যিনি পদত্যাগ করলেন আজকে, এর আগে তিনি কতগুলো বেআইনি আবাসনের অনুমতি দিয়েছিলেন। আজকে আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে বিজেপির কাউন্সিলর সজল ঘোষ এটা সরাসরি অভিযোগ করেছেন যে তিনি সরাসরি জানান যে তিনি কতগুলো অবৈধ নির্মাণ কার্যের অনুমতি দিয়েছেন। শুধু এইটুকু না, গার্ডেন রিচে যে বেআইনি নির্মাণের জন্য 12 জন মানুষ মারা যায় এই ফিরহাদ হাকিমের সময়, তার কোনো তদন্ত এখনো কিন্তু হলো না। এবং তিনি কি চেয়েছিলেন? তিনি কলকাতাকে মিনি পাকিস্তান করতে চেয়েছিলেন। আচ্ছা বলুন তো, এই কলকাতা কর্পোরেশনের মেয়রের পদটা কতটা উজ্জ্বল ছিল, কতটা ঐতিহ্যপূর্ণ ছিল? 1914 সালে এই মেয়রের পদ অলঙ্কৃত করেছিলেন চিত্তরঞ্জন দাস, 1930 সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু, 1931 সালে ডক্টর বিধান চন্দ্র রায়, 1957 সালে ত্রিগুণা সেন। এইসব বরেণ্য এবং নমস্য ব্যক্তিরা এই কলকাতা কর্পোরেশনের মেয়রের পদ অলঙ্কৃত করেছিলেন। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস যাকে মেয়র বসিয়েছিল, তিনি শুধু করে কমে খাওয়ার রাজত্ব করেছিলেন এই কলকাতা কর্পোরেশনকে। আচ্ছা দেখবেন তো, 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর তার আশেপাশে যে সভাসদরা ছিল, মেয়র পরিষদরা ছিল, তারা একে একে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন। কেন? কারণ তাদের করে কমে খাওয়ার দিন শেষ। এবং আপনারা আজকেই দেখলাম আপনাদের সংবাদ মাধ্যমে যে স্বরূপ ঘোষ, যিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, তাকে পুলিশ খুঁজছেন, তিনি নাকি উড়িষ্যায় চলে গেছেন। তো এইরকম আগামী দিনে এইরকম যাদের করে কমে খাওয়ার দিন শেষ, তারা ভাবছেন যে কলকাতা কর্পোরেশনের থেকে আর কোনো লাভ নেই, আর মানুষকে আমরা ধোঁকা দিয়ে চলতে পারবো না, তোলাবাজি চলবে না, কারণ আজকে শাসকের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সেই ক্ষেত্রে মেয়র আজকে পদত্যাগ করেছেন। শুধু কলকাতা কর্পোরেশনের মেয়র না, পাশে বিধাননগর কর্পোরেশনের মেয়রও কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন এবং তারা অজুহাত দিচ্ছেন যে আমরা কাজ করতে পারছি না। কেন? তারা যখন 2015 বছর আগে তারা যখন ক্ষমতায় এসেছিলেন, তারা কিভাবে কাউন্সিলরদের ঝান্ডা ধরিয়েছিলেন, কাউন্সিলরদের তৃণমূলের পতাকা ধরিয়েছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিলেন, কাউন্সিলরদের হুমকি দিচ্ছিলেন, কাউন্সিলরদের নামে অভিযোগ করছিলেন। তো এইসব তাদের মনেও তো সেই ভয়টা চেপে বসেছে যে সাধারণ মানুষরা আজকে পথে নেমে জুতো দেখাচ্ছেন, জুতো মারছেন, ডিম ছুটছেন। এগুলো প্রতিবাদ। সাধারণ মানুষ 15 বছরে যে সুযোগটা পায়নি। আচ্ছা 15 বছর পর্যন্ত থানায় গিয়ে অভিযোগ করা হলে অভিযোগ নিত। আমরা যারা বিরোধী দল ছিলাম, আমরা ফোন করলেও বারবার অভিযোগ তারা নিতে পারতেন না বা নিতেন না পুলিশ ভয়ে। আজকে পুলিশের কাছে গেলে পুলিশ আজকে প্রশাসনের বা সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, তারা তাদের নিজেদের মতো করে কাজ করছেন। যে কোনো অভিযোগ জানালে, সাধারণ মানুষ যে কোনো অভিযোগ জানালে অভিযোগ তারা গ্রহণ করছেন এবং সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করছেন এবং বিভিন্ন জায়গাকার গ্রেপ্তার হচ্ছেন। বিভিন্ন কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্যরা সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হচ্ছেন এবং বিভিন্ন পার্টি অফিসে, বিভিন্ন ঘরগুলোতে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন সরকারি সম্পত্তি পাওয়া যাচ্ছে। বেশ, আমি চলে যাবো
গুলশান নদীর কাছে। গুলশান নদী, আমরা দেখছি একদিকে যখন এই তৃণমূলের অন্দরে যে এই দ্বন্দ্বগুলো রয়েছে তা বারবার যখন প্রকাশ পাচ্ছে, তারই মাঝে একটি কথা রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। কারণ রাজ্য বিজেপির সভাপতি শোভিক ভট্টাচার্য তিনি বলেছিলেন ভালো তৃণমূল, তারপর থেকে দাঁড়িয়ে যে একাধিক ক্ষেত্রে ইস্তফা থেকে শুরু করে বা পদত্যাগপত্র, সেই দুয়ের মেলবন্ধনে কি অন্য যোগসূত্র হবে রাজনৈতিক মহলে? কি মনে করছেন আপনি? সকলকে নমস্কার জানাই। দেখুন, যেটা 1998 সালে ঠিক আমাদের সাথেও এরকমই মানে বেইমানি বলুন, প্রতারণা বলুন, ঘরের মধ্যে থেকে ঘরের শত্রুতা যেটা উনি করেছিলেন, তারই প্রতিফলন পশ্চিমবাংলার জনগণ হয়তো কোথাও দেখালেন বা দেখাচ্ছেন। এবং ওনার দুই হ্যান্ড, রাইট অ্যান্ড লেফট হ্যান্ড হিসেবে যারা পরিচিত ছিলেন, তারাই সেদিন তাকে সমর্থন করেছিলেন। আজকে তাদের মনোমতন কিছু হচ্ছে না, অবভিয়াসলি তারা দলের মধ্যে থেকেও তারা কিন্তু সেই সম্মান পাননি। কিন্তু যেহেতু রাজনীতি একটা সম্ভাবনাময় শিল্প, তাই তারা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা এতদিন তৃণমূলে ছিলেন। আর ওনারা যে হারবেন, এটা 4 তারিখ ভোটের রেজাল্ট অব্দিও সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করেননি। পশ্চিমবাংলার জনগণ কিন্তু ভোটের আগেই বুঝে গিয়েছিলেন এবার বাংলা থেকে তৃণমূল নামক দলটাই শেষ হয়ে যাবে। 4 তারিখের পর তার প্রমাণ শুরু। আজ আমরা দেখতে পাচ্ছি 88 জনের মধ্যে 58 জন আজকে নতুন তৃণমূল সেই দলে গেছেন। আবার রাজনীতিতে এটাও দুর্ভাগ্যজনক যে একটা সরকার, একটা দল সরকার গঠন করেছেন, তাদের নতুন প্রধান মুখ্যমন্ত্রী, তাদের কমিটি গঠন হলো। তো সেখানে যেহেতু তাদেরও সংগঠন দুর্বল, তারাও জানে আমাদের সংগঠন কিন্তু চাঙ্গা নয়, তাই তারাও এই লোকগুলোকে গোপনে কোন অ্যালায়েন্স করে হোক, যেভাবেই হোক, তাদেরকেও কিন্তু এদের সাথে নিতে হচ্ছে। এটাও বাংলার জন্য দুর্ভাগ্যজনক একটা বার্তা যে তাদেরকে, এই যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা এত তোলাবাজি, ফিরাদ হাকিমের মেয়ের নামে এত অভিযোগ, দুবাইয়ের বুকে নাকি তার 30টার উপর ফ্ল্যাট আছে, তাহলে এত কিছু অভিযোগ থাকার পর সেই ব্যক্তিকে জানি না কেন আজকে তাদের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু বাবু তাদের জন্য দরজা খুলে দিয়েছেন। তো নিশ্চয়ই তিনি কিছু ভালো বুঝেছেন। তো আমি রিকোয়েস্ট করব যে এই সেই চোর, বাটপার, দুর্নীতিগ্রস্ত, অবৈধ নির্মাণকারী, জনগণের স্বপ্ন লুণ্ঠনকারী এই নেতাগুলোকে যদি আবার বিজেপি তাদের কোনো প্রাধান্য দেয়, তাহলে কিন্তু বাংলা আবার একটা দুর্বিষহ দিন দেখবে। আমরা চাই না, আমরা চাই যে কোনো দল রাজনীতির জায়গায় থাক, স্বচ্ছতা বজায় থাকুক, মানুষ পরিষেবা পাক, যেটা আমাদের বরাবরের কথা। সাধারণ মানুষ যদি ভালো থাকে, যে দলই হোক, আমরা তাদের সাথে সেই আন্দোলনে আমরাও পা মেলাবো। আমাদের দাবি এই যে আজকে 27 লক্ষ ভোটার বাদ গেল, তাদের নিয়ে কিন্তু কোনো কথা কেন আজও হচ্ছে না। আমাদের দুঃখ এখানেই যে এই 27 লক্ষ ভোটারকে সংবিধানের উৎসবে অংশগ্রহণ করতে না দিয়ে যে একটা দল ক্ষমতায় চলে এলো ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে, এটাও তো সন্দেহের বিষয় এবং দুর্ভাগ্যের কথা। যে 27 লক্ষ ভোটারকে নিয়ে কিন্তু আর কেউই কোনো কথা বলছেন না। আমরা দেখছি ভোটে জেতার পর গোমাতা, তারপরে দেখলাম হকার হচ্ছে। কিন্তু আমি বিজেপির যারা আছেন একটু স্মরণ করিয়ে দিই, ভোটের আগে কিন্তু এই বিজেপি প্রচারে যেতেন, মাইকে ভাষণ দিতেন যে হকারদের সুব্যবস্থা হবে, হকারদের জন্য আমরা ভাবছি, এরা কিছু করছে না। কিন্তু তাদের বিনা নোটিশে বুলডোজার, আমরা ক্ষমতায় আসার পরে উন্নয়নের প্রকল্পের কথা বা প্রমিস যেগুলো ছিল সেইগুলো কতটা কি বাস্তবায়ন করতে পারলেন জানি না, আজকে 28 দিন হয়ে গেছে। কিন্তু বুলডোজারের সরকার, এটা আমরা দেখতে চাই না। যে বা যারা করছে বেশ, দৃষ্টিপাত করতে চাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, তাদেরকে সময় দেওয়া হোক। অবভিয়াসলি রাস্তা মানুষের খুবই প্রবলেম হয়, আবার কখনো আমাদের মতো মধ্যবিত্ত মানুষ ওই হকারদের কাছে 5 টাকায় জিনিস কিনতে পেলে আমরা উপকৃত হতাম। তো পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে আশা রাখবো যেন সবকিছু বেশ। সারাফাত বাবুর কাছে যাবো। সারাফাত বাবু, যেমনটা বললেন গুলশান নদী, যে একদিকে ডান হাত, অন্যদিকে বাঁ হাত। যদি ডান হাতের প্রসঙ্গই আনি, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক প্রচার থেকে, মনে থাকবে হয়তো প্রত্যেকের, প্রচার থেকে বলেছিলেন শওকত মোল্লা
ডান হাত আমার। তো সেই শওকত মোল্লাকে ইতিমধ্যেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি তো পলাতক। রীতিমতো তিনি কি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেই কারণেই তার পলাতকের এই খবর উঠে আসছে? সারাফাত বাবু, দেখুন একটা কথা, ভারতবর্ষের ইতিহাসে অনেকেই তো অনেক কিছু দুর্নীতি করে পালিয়ে গেছে, এখনো কি খুঁজে পাওয়া গেছে? এবার শওকত মোল্লা তাহলে কি কোথায় বলতে গেছে যাচ্ছেন, না গেছে, শওকত মোল্লাকেও খুঁজে পাওয়া যাবে না? আমি কি পাওয়া যাবে কি পাবে না সেটা তো প্রশাসন বলতে পারবে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবেন, যিনি পুলিশ মন্ত্রী তিনি বুঝতে পারবেন, এনআইএ যখন হচ্ছে তাহলে হোম মিনিস্টার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন। কিন্তু আমার একটাই কথা থাকবে, অন্যায় যদি করে থাকে তার শাস্তি নিশ্চয়ই হবে, কিন্তু আননেসেসারি কাউকে হ্যারাসমেন্ট করা বা সরকারকে কালিমালিপ্ত, কোনো একটা দলকে কালিমালিপ্ত করা, আমি সেটাকে পছন্দ করি না। আমি বলছি না যে কেউ ধোয়া তুলসী পাতা, ভারতবর্ষের ইতিহাসে এক সময় রাজীব গান্ধীকে চোর বলা হয়েছিল, বোফোর্স গান্ধী বলে। এই সিপিএমরা এবং বামপন্থী বিজেপিরা রাজীব গান্ধীকে চোর বলে, চোর 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 বলে সরকার থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু পরে প্রমাণিত হয়েছিল রাজীব গান্ধী কিন্তু বোফোর্স থেকে কমিশন খায়নি। এটাও কিন্তু ভাববার বিষয়। আমি বলছি না শওকত মোল্লাকে ভালো মানুষ, মমতা ব্যানার্জি কাকে বলেছে রাইট হ্যান্ড। আজকে সাপোজ ধরে নিন তো বিজয় মালিয়া বা আদানি বা আম্বানি যদি কোনো করাপশন কেসে ধরা পড়ে, তাহলে কি বলতে পারবেন? আদানিজিকে তো এত ব্যবসা দিচ্ছেন, আম্বানিজিকে তো এত ব্যবসা দিচ্ছেন প্রধানমন্ত্রী, তখন কি আপনারা প্রশ্ন করতে পারবেন কোন বিজেপি নেতার কাছে যে আদানি আর আম্বানিকে আপনারা এত লুটে এত কিছু দিয়ে দিয়েছেন, গরিবের পেটে লাথি মেরে এত কিছু জিনিস দিলেন, তারপরে ওনারা আজকে কি না হলো? আমেরিকা থেকে আদানির সব কেস উঠে গেল, সব কেস উঠে গেল। আজকে এটা চিন্তার বিষয়, কিন্তু এটা ভাবুন, ভারতবর্ষের সবকিছু লুট হলো, সব ব্যবসা করলো, সবকিছু আদানি আর আম্বানি করছে, আর আমেরিকাতে যে কেসগুলো হলো সব কেস কিন্তু আমেরিকাতে। আজকে ভারতবর্ষটা চলছেই হচ্ছে আমেরিকার কথাতে। ভারতবর্ষ আর ভারতবর্ষে নেই। ভারতবর্ষ আগামী, আমরা ইংরেজদের কাছে পরাধীনতা স্বীকার করেছিলাম, মির্জাফর ছিল, আমি কাউকে মির্জাফর বলে সম্বোধন করবো না, কিন্তু ভারতবর্ষে কিন্তু আগামী দিন আমেরিকার কাছে বিক্রি হয়ে যাবে কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে সেটা বুঝতে পারবো না, এটা আগামী দিনই বলবে। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলি, মমতা ব্যানার্জি কাউকে যদি বলে থাকে যে সে আমার রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড, মমতা ব্যানার্জি কিন্তু একসময় মমতা ব্যানার্জি সরকারই কিন্তু আরাবুলকে কিন্তু জেল খাটিয়েছিল। আপনারাই বলেছিলেন না, মদন মিত্র বলেছিল ও আমাদের তাজা বোমা, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু আরাবুলকে জেল খাটিয়েছিল, অ্যারেস্ট করিয়েছিল। মমতা ব্যানার্জি কিন্তু শম্ভুনাথ দাউকে, একটা কাউন্সিলরকে মারার জন্য একটা কাউন্সিলরকে অ্যারেস্ট করিয়েছিল। মমতা ব্যানার্জির ক্ষেত্রে আমি বলছি তো, আমাদের 15 বছরে ভুল নেই, কখনো আমি অস্বীকার করবো না। একটা মানুষ যদি ভুল না করে সে কখনোই সেটা হতে পারে না, কিন্তু মমতা ব্যানার্জির আমলে কিন্তু অনেক তৃণমূল কর্মী জেল খেটেছে, অনেক তৃণমূল কর্মী এখনো জেলে আছে, এটাও কিন্তু ভাবতে হবে। আমি নতুন সরকারের কাছে একটাই আবেদন করব, আপনারা সব করুন, আপনাদের সঠিক ভালো কাজের গঠনমূলক সমালোচনা বা ভালো কাজে আমরা ভালো বলবো, গঠনমূলক সমালোচনা করব, কিন্তু প্লিজ আপনাদের কাছে বিজেপি যিনি আছেন তার কাছেও আমাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বলুন যে গরিব হকার, দেখুন গরিবই। আজকে আপনি বলুন তো, আমি কি কোয়েস্ট মল বা সাউথ সিটি মল বা কোনো মলে গিয়ে জিনিসপত্র কিনতে পারবো না? গরিব মানুষ ফুটপাত যে বস্তিবাসীরা কিনতে পারবে। এই হকারদের মাধ্যমেই কিন্তু সে পুজো বলুন, আজকে একটা বড় উৎসব আছে দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে গড়িয়াহাট, হাতিবাগান, মল্লিক বাজার, শিয়ালদা, কোলে মার্কেট কত ভিড় হয় বলুন তো, কত গরিব মানুষ আছে যারা দিন আনি দিন খায়, তাদের জন্যই এই হকার গুলো। আজকে তাদের পেটে যেন লাথ না পড়ে, লাথি না পড়ে, এটা একটু দেখবেন আপনাদের কাছে। আমি নতুন সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটা সবিনয় নিবেদন যে গরিবদের জন্য করুন। সঞ্জয় বাবুর কাছে, সঞ্জয় বাবু, বিগত দিনে অভিযোগ করত কেন্দ্রীয় তদন্তকারী যারা সংস্থা রয়েছে তারা সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া করছে না, এই অভিযোগগুলো ভুরি ভুরি উঠেছে এবং রেটিং দেখেও তা একাধিক বিষয় উঠে এসেছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যখন শওকত মোল্লা পলাতক, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে গত বিধানসভায় বোমা বিস্ফোরণের এই ঘটনার জেরে, রীতিমতো এই বিষয়গুলো নিয়ে কি আরো কঠোর পদক্ষেপ নিতে চলেছে সঞ্জয় বাবু? বলুন শারাফাত। আমি খালি একটা কথা বলবো, শওকত মোল্লা যদি চলে যায় বাংলাদেশে, আমি বলছি না যদি চলে যায় তাহলে তার বাংলাদেশে যাবে, কিন্তু
না, আমি বলছি আপনারাই প্রচার করছেন তো বাংলাদেশ চলে গেছে। যদি বাংলাদেশে চলে গিয়ে থাকে তাহলে এর ব্যর্থতার দায় বর্ডার সিকিউরিটি ফোর্স নেবে তো, নতুন সরকার নেবে তো। বেশ এটাও বেশ, কিন্তু ভাববার সঞ্জয় বিষয় বাবুর আছে। কাছেই শুনবো। সঞ্জয় বাবু বলুন। দেখুন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত করছেন এবং আরো জোরদার হচ্ছে। আচ্ছা, শেখ শাহজাহানকে ধরেছে কে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তো সেই রকমই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ শওকত মোল্লা বা জাহাঙ্গীরের তদন্ত করছে। এবং তৃণমূলের যিনি মুখপাত্র আছেন তারাই মনে হয় জানে তো শওকত মোল্লা কোথায় আছেন, না বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। তারা বাংলাদেশ থেকে তো রোহিঙ্গাদের নিয়ে এসে এই দেশটাকে তো ধর্মশালা করে দিয়েছিলেন এবং ভোটে জেতার জন্য 15 বছর ধরে রোহিঙ্গাদের ভোটে তো জিতেছিলেন আপনারা। নিয়ম নীতি মেনে 2002 সালে এসআইআর হয়েছিল, আবার 2026 সালে এসআইআর হলো, তখন তো দেখতে পারলেন না ভোটের রেজাল্টটা কি। আপনারা হেরে গেলেন, আপনাদের মুখ্যমন্ত্রী হেরে মুখ্যমন্ত্রী আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনারা শওকত মোল্লা কোথায় আছে বা আপনারা শেখ শাহজাহান সব আপনারা তৈরি করেছেন। এই শেখ শাহজাহান বা শওকত মোল্লারা আপনাদের মাথার নয়নের মণি। এরা কি করেছে? নদীর চর দখল করে নদীর চর বিক্রি করছে। কিন্তু শারাফত বাবু আরেকটু অভিযোগ করেছে শারাফত বাবু, যদি বাংলাদেশে পালিয়ে যায় শওকত মোল্লা সেক্ষেত্রে দায় কিন্তু নিতে হবে সরকারকে, কারণ এখন তো ডাবল ইঞ্জিন সরকার। বলুন হ্যাঁ নিশ্চয়ই, তাই তো। সঞ্জয় বাবু। কেন কালকে সঞ্জয় তো বাবু নয়াদিল্লি যেখানে- অ্যানসারটা নেব। সঞ্জয় বাবু আমি একটু কথা বলি, আমি বলছি আপনারা নিশ্চিন্ত থাকুন, শওকত মোল্লা বাংলাদেশে যেতে পারবেন না। এখন আর তৃণমূল কংগ্রেসের তোষণবাদদের, তোলাবাজদের, হেরোদের সরকার নেই। এখন ডবল ইঞ্জিনের সরকার চলছে। পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তো একটু সময় দিন, এনআইএ তদন্ত করছে। নিশ্চয়ই শওকত মোল্লা, জাহাঙ্গীর, যেভাবে শেখ শাহজাহানকে ধরা হয়েছে এরাও ধরা পড়বে। আচ্ছা, আপনারা দেখুন তো ফলতার বিধানসভা গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড মডেল ফলতায় কত ভোটে এগিয়েছিলেন ওই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, 1 লক্ষের বেশি। আর আজকে ক্যান্ডিডেট উইথড্র করে দিতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কি অবস্থা। এটা চোর, তোলাবাজ, বাটপারদের দল। বেশ বেশ, আমি গুলশান আদির কাছে যাব। তোলাবাজ, দুর্নীতিবাজ, এই প্রসঙ্গগুলো যখন তার মাঝে আসছে, কিন্তু এক্ষেত্রে একটি অভিযোগ তো বারবার উঠছে যে এই শওকত মোল্লা আদতেও কোথায় পালিয়ে গেলেন? তার কাছে কি কোনো তৃণমূলের প্রাণভোমরা সত্যিই ছিল? গুলশান আদি। দেখুন, সেটা তো বলতে পারবো না, সেটা তদন্তই প্রমাণ হবে যে তার কাছে কি ছিল। কিন্তু কিছু তো প্রবলেম আছে, না হলে কেন ওনাকে যেমন সবুজ ফাইল, আমাদের মনে একটাই কোশ্চেন, ওই সবুজ ফাইলে কি ছিল যেখানে সিবিআই ইডি থাকার পরেও মমতা ব্যানার্জি গটগট করে গেলেন আইপ্যাকের অফিসে, গটগট করে ফাইলটি নিয়ে সুরক্ষিতভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে তিনি কিন্তু ফাইল নিয়ে চলে গেলেন। ওই সবুজ ফাইলের রহস্য আমরা চাইবো এই নতুন সরকারের মুখ্যমন্ত্রীর কাছে যে এই ফাইলের রহস্যের উদ্ঘাটন হোক। আমরা চাইবো চাকরি দুর্নীতি হয়েছে, আমরা মুখে বলছি, তার সঠিক তথ্য দিয়ে প্রমাণিত করা হোক। আমরা চাইবো এনারা যাদেরকে বলা হচ্ছে, আমিও বলছি যে হ্যাঁ রোহিঙ্গা আছে, ঘুষপেটিয়া আছে, অবৈধ অনুপ্রবেশকারী আছে, কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে কেন্দ্রে 15 বছর। তাহলে এই 15 বছর ধরে তারাই বা কি করছিলেন? কেন্দ্রে বর্ডারে কারা আছেন, কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন, আমাদের সেগুলো ওই দাবিগুলো এবং এই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে যে 15 বছর আগেও কি, আজকে 15 বছর পরে কেন হঠাৎ করে ঘুষপেটিয়া মনে হলো? ক্ষমতায় তো 15 বছর আছেন ওনারা, তাহলে এই ভোটই কেন হঠাৎ করে ওনাদের মাথা একদম বিকৃত হয়ে গেল? এই 45 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিনিমিনি খেলতে হবে। কে নেবে তাদের দায়ভার? এই 27 লক্ষের দায়ভারও কিন্তু এই সরকারকে নিতে হবে এবং আমাদেরকে সাধারণ নাগরিককে এবং ওই 27 লক্ষ ভোটারকে প্রমাণ দেখাতে হবে তারা কিভাবে অবৈধ। তাই যদি হয় তাহলে আগের বিধানসভাতেও 77 না 78 জন বিধায়ক ছিলেন, আমি আজও বলছি অন স্ক্রিন, ওই 77 জন বিধায়কও অবৈধ ছিল। তারা কেন পদত্যাগ করেননি? কেন তারা পদত্যাগ করেননি 2021 সালে নির্বাচনে জেতার পরে? তাহলে তারাও তো অবৈধ ভোটারদের ভোটেই জিতেছিলেন। আজকে তাদেরকে বলা হচ্ছে অবৈধ ভোটার। আমরা জানি মমতা ব্যানার্জিও ভোট চুরি করেছেন, বা যে সরকারের একটা কথা আছে, যে লঙ্কায় যাবে সেই রাবণ হবে। তো এটা প্রবাদ বাক্য, সব দলেরই একটা বদনাম থাকবে, রাজনীতিতে এটা চিরস্থায়ী একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সরকার আসার পর আমরা তার কি দেখতে পাচ্ছি?
অন্নপূর্ণা ভান্ডার যেটা করব, একটা ফর্মের ছবি দেখানো হচ্ছিল, তখন বলা হয়েছিল সবাই পাবে অন্নপূর্ণা ভান্ডার। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 13 পাতার একটা ফর্ম, যেটা অনেকেরই প্রবলেম হচ্ছে। অনেক মানুষ আজকের দিনে অনভিজ্ঞ, অশিক্ষিত আছেন, ছোট করার জন্য বলছি না। তো এইগুলো কারা দায় নেবে? তাদের তো এটা দায় নিতে হবে, এই দায়টা কে নেবে? আমরা তাই সরকারের কাছে অনুরোধ বারবার করছি, উপভোক্তাদের তো দোষ নেই, দোষ তো প্রাক্তন নেতা, এমএলএ, এমপি, প্রাক্তন সরকারদের। কিন্তু উপভোক্তাকে কেন হ্যারাস করা হচ্ছে? অতএব শওকত মোল্লা কোথায় আছে সেটা এনআইএ তদন্ত হোক, প্রমাণিত হোক, কি অভিযোগে তাকে পাঠানো হয়েছে, কেন তাকে অভিযুক্ত করা হচ্ছে। আজকে আরজি কর 3 পুলিশ অফিসারকে শুধু সাসপেন্ড করা হলো, 28 দিন হয়ে গেছে, এখনো কিন্তু আমরা কোনো তথ্য জানতে পারিনি। ভারতীয় সংবিধানের তথ্য জানার অধিকার যেহেতু আছে, আমরা সরকারের কাছে অনুরোধ করব আমাদের সকল তথ্য সাধারণ জনগণকে। বেশ, নতুন সরকার আসার মধ্যে 3জন মহিলা, 3জন মেয়ে, নাবালিকা মেয়ে রেপ হয়ে গেল, মার্ডার হয়ে গেল, তাই নিয়ে কিন্তু এখনো কিছু আলোচনাই হলো না। এটাও খুব দুঃখের। নতুন সরকারের কাছে আবেদন থাকবে, সেটা তদন্ত করুক। বেশ, শারাফত বাবুর কাছে আমি একটি বেশ আবার আসবো। আজকে কলকাতা উত্তাল তথা গোটা বিশ্ব সেই পুনরাবৃত্তি। অভয়া কর্মরত অবস্থায় নার্সিং হোমে মারা যায়, কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চাগুলোকে চকোলেটের মধ্যে মাদক দ্রব্য মিশিয়ে, তার সাথে যে বেইমানি, চরম বেইমানি, নৃশংস অত্যাচার, হত্যা, তার বিরুদ্ধে এই বিজেপির মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল, রত্না দেবনাথ, তাদের প্রতিবাদটা কোথায়? কেন কেন এরপরে অভয়া হচ্ছে? নারী নিরাপত্তাতেও কেন আমরা পিছিয়ে? কেন তার কঠোর ব্যবস্থা নেওয়া হলো না? মুখে ভাষণ আমরা বিশ্বাস বেশ, করি না। শারাফত বাবুর কাছে শারাফত কাজেই বাবু, পরিচয় চাই। যখন আপনাদের সরকার ছিল তখন আমরা এই বিষয়গুলো বারবার শুনেছি বা সকলের জানা যে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো বাস নেই, কিন্তু তারপরে দেখা গিয়েছে ঠিক সীমান্তে একাধিক হিড়িক, সেখান থেকে অভিযোগ করেছিল কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে এবং তার পাশাপাশি এই অভিযোগগুলো উঠতো রাজ্য জমি দেয়নি। কিন্তু আদতেও যখন পূর্বতন সরকার বা আপনাদের সরকারের আমলে বলা হয়েছিল কোনো অনুপ্রবেশকারী নয়, তাহলে এরা কারা যারা হিড়িক পড়ছে যাদের ঠিক নিজের দেশে ফেরার ক্ষেত্রে? শারাফত বাবু, আপনি আমাকে একটা কথা বলুন। আমি বলছি আপনার কথা, আপনার প্রশ্নটা আপনি বলছেন যে আপনারা বলছেন এমনটা কিন্তু অভিযোগ উঠেছে, বলুন শারাফত বাবু। এই বলছি তো, রোহিঙ্গারা আপনারা 14 সালে বিজেপি গভর্নমেন্ট এসছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রী উনি আছেন। বর্ডার সিকিউরিটিতে বর্ডারটাকে সিল করার দায়িত্বটা কাদের? আমাদের রাজ্য সরকার। রাজ্য সরকার জমি দেয়নি কে বলেছে? রাজ্য সরকার জমি দিয়েছে, দেয়নি তা তো না। রাজ্য সরকার যে ওনারা চেয়েছিলেন একটা পুরো পোর্শন 600 একর, মানে একটা পুরো এরিয়া, ধরুন 2-4টে ওয়ার্ড, দেশের স্বার্থে কোন সরকার দিতে চায় না? আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা এই 14 বছরেই কি রোহিঙ্গা দেখতে পেলেন? এর আগে কেন দেখেননি? আপনারা এসআইআর করলেন তো, এসআইআর করার সময় আপনারা বললেন রোহিঙ্গা আছে, 35 লক্ষ লোককে বাদ দিয়ে দিলেন। আচ্ছা, আপনার 2014 সালে যখন সরকার এলেন, তো সেই সরকারটাই তো 2019 সালে তো 2019 সালে 24 সালে যে আপনাদের সরকারটা এলো, সেই সরকার তখনও তো বলেছিল আপনারা সব অবৈধ ভোটার এসআইআর করতে হবে। এই সরকারটা কেন রিজাইন দিল না? প্রধানমন্ত্রী থাকাকালীন এই ভোটার লিস্টটা কি খালি বিরোধী দলের সরকারের ক্ষেত্রেই হবে? আসামের ক্ষেত্রে হলো না, কিছু কিছু জায়গায় হলো না, কেন হলো না? এসআইআরটা কেন হলো না খালি পশ্চিমবাংলায়? 2 মাসে, যেটা লং টার্ম প্রসেস, 1 বছর 2 বছর লাগে, সেটাকে আপনি 1 মাসে করলেন। 35 লক্ষ ভোটারকে বাদ দিলেন। তৃণমূলের সঙ্গে বিজেপির তফাৎ হচ্ছে 32 লক্ষ ভোটারের। হিসাবটা বুঝুন, 32 লক্ষ ভোটারের ডিফারেন্স। আমরা পেয়েছি 2,62,62,62,62,000 ভোট, আর ওনারা পেয়েছেন কত জিজ্ঞেস করুন? 32 লক্ষ ভোটের ডিফারেন্স। আমরা 41%, ওনারা 45% না 44% ভোট পেয়েছে। এরপরও আপনি বলুন তো কোন জায়গায় কোন সরকার? আজকে তো সামনে আমাদের বিরোধী দলের যেখানে যেখানে সরকার ছিল সেখানে সেখানে ওরা ডিস্টার্ব করেছেন। আমি বলছি না, আপনি হয়তো বলবেন কেরালায় কি করে এলো। কেরালা যেখানে যেখানে প্রতিরোধ করার ক্ষমতা ওরা টার্গেট করেই নিয়েছিল, বাংলাকে আমাদের দরকার আছে। কেন মমতা বাংলাকে টার্গেট করা হয়েছিল সঞ্জয় বাবু? বাংলাকে টার্গেট করেই তো করেছে ওরা, জানে আগামী দিনে বলুন সঞ্জয় বাবু, বাংলাকে টার্গেট করা হয়েছে।
দেখুন যারা উপস্থিত আছেন তারা সব বললেন যে বর্ডার সিকিউরিটি বা বিএসএফ আছেন। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর রাজ্যে কারা ছিল? তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস এখানে কারাতা দেওয়ার জন্য যে জমি দরকার সেই জমিটা দেয়নি, অসহযোগিতা করেছে এবং একবার বারবার করেছে। প্রায় 2200 কিলোমিটার বর্ডার এরিয়া আছে পশ্চিমবঙ্গের এবং পার্শ্ববর্তী দেশে, সেখানে কারাতা দিতে, কিন্তু সরকার আসার পরই সরকার বলেছিল 45 দিনের মধ্যে জমি তুলে দেওয়া হবে। 10 দিনের মধ্যে সরকার আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সেখানকার পিডব্লিউডি অফিসার এবং সেই জেলাকার সর্বপ্রথম মালদা জেলায় কাজ শুরু হয়েছে। মালদা জেলার জেলা শাসক এবং প্রশাসনিক ব্যক্তিরা বর্ডারে গিয়ে মাপজোপ শুরু করেছেন এবং কাজ শুরু হয়ে গেছে। কিন্তু এই কাজটা করতে দেয়নি তৃণমূল কংগ্রেস। কেন? তৃণমূল কংগ্রেস শুধু তোষণের রাজনীতি করেছে এবং ওপার বাংলা থেকে লোক এনে তাদেরকে ভোটার হিসেবে ব্যবহার করেছে। এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত থেকে মিউনিসিপালিটি কর্পোরেশনের কাউন্সিলররা টাকার বিনিময়ে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড করে দিয়েছে। আমরা ভারতের যারা নাগরিক তারা এতটা সচেতন না, কিন্তু ওদের থেকে যারা আসেন তারা খুব সচেতন। এই পরিচয়পত্রগুলো তারা করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, আমাদের ভারতবর্ষটা কি ধর্মশালা? যে এসে বসবাস শুরু করে দেবে, যে এসে বসবাস করবে, আমাদের জন্য কেন্দ্রীয় সরকারের যে যোজনা বা যে নির্ধারিত রেশন, সেই রেশনগুলো আমরা পাচ্ছি না, সেই খাদ্যদ্রব্য বস্তুগুলো তারা পেয়ে যাচ্ছে। এর তৃণমূল কংগ্রেস এতদিন ধরে এই কাজটা করে গেছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গকে কলুষিত করে গেছে, পশ্চিমবঙ্গের ভোটারদের, পশ্চিমবঙ্গের নাগরিকদের বঞ্চিত করে গেছে। বেশ, গুলসিনা রাদির কাছে যাবো। গুলসিনা রাদি, যখন বলা হচ্ছে যে এই পশ্চিমবাংলায় আইনের শাসন হয়েছে, বেশ, আমি চলে যাবো সারাফাত বাবুর কাছে। সারাফাত বাবু, যখন বলা হচ্ছে নতুন সরকারের আমলে যে এই পশ্চিমবাংলায় আইনের শাসন করা হয়েছে, অর্থাৎ আইনের শাসন হবে, কারণ পূর্বতন সরকার, তো আপনাদের সরকার যখন ছিল সেই মুহূর্তে শুধুমাত্র শাসকের আইন চলতো, কিন্তু তারই মাঝে যখন দেখা যাচ্ছে এই দুর্নীতি প্রসঙ্গগুলো উঠছে, সেখান থেকে সত্যি কি দমন করা সত্যি কার্যকরী হবে এই নতুন সরকারের পক্ষে? কি মনে করছেন? আইনের শাসন হলে, আইনের শাসন হয়ে থাকে, তাহলে ইটারে 10 বছরের নাবালিকা মেয়েটা ধর্ষণ করে গ্যাং রেপ হয়ে মারা গেল কি করে? যদি আইনের শাসনই হয়ে থাকবে, তাহলে বেহালার সরসনাতে যে মেয়েটা চকলেট খাইয়ে তাকে ধর্ষণ এবং মারা হলো, গ্যাং রেপ করালো, তাহলে সেটা কি আইনের শাসন হলো? আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের যে বলি, আইনের শাসন কি তারই নমুনা? আজকে আপনি চিন্তা করুন, আমি আপনাকে বলছি তো, যদি আমার দলের কোন নেতা মন্ত্রী অন্যায় করে থাকে, আইনের শাসনে তাকে কোর্টে নিয়ে গিয়ে তার কোর্টের বিচার তো কোর্ট করবে। আপনি কি বিচার করবেন? আপনি বলুন, আপনারাই বলুন না, বিচারটা কি কোর্ট করবে? তো ম্যাজিস্ট্রেট, তাহলে ম্যাজিস্ট্রেট রেখে, জজ রেখে দরকারটা কি আছে? আপনারা যখন বলছেন ঠিক করে নিচ্ছেন, আজকে আমার নামে যদি থানায় একটা ডায়েরি করে, তার 15 মিনিটের মধ্যে তদন্ত শেষ করে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। 15 মিনিটে একদল তদন্ত হয়ে যায়। জলদি বলেই থাকে যে পাহাড় বড় দুর্নীতি, তা 15 মিনিটে পাহাড়ের দুর্নীতি হয়ে যায়? আপনি আমাকে বলুন, আইনের শাসন কোনটা? আইনের শাসন যে মানুষ তার আইন থানায় গিয়ে ডায়েরি করবেন। আপনারাই তো বলে দিচ্ছেন। আপনি বলছেন পুলিশকে ছাড় দিয়েছেন। পুলিশকে যদি ছাড় দিয়ে থাকেন, তাহলে পুলিশকে ছাড় দিলে পুলিশের সামনে, সেন্ট্রাল ফোর্সের সামনে কোন নেতা বা মন্ত্রী যদি অ্যারেস্ট হয়ে থাকে, তাকে ওই বড় বড় থানকা ইট মারবে আর ডিম ছুঁড়ে মারবে, চড় ঘুষি মারবে। জনরোষ মানুষের বলছে জনরোষ তো তাহলে ওই যে ইট মেরেছিল, যে ইট মেরেছে সে তো বিজেপি কর্মী, যে ধরা পড়েছে সে তো বিজেপি কর্মী। তৃণমূলের তো কজনকে ধরেছেন, তারপরে 3 জনকে তৃণমূলের লোককে সাজিয়ে বলছেন এদের গোষ্ঠীদ্বন্দ্ব না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে তাহলে আজকে এই অবস্থা হতো না। আপনার মন্ডল সভাপতি দাঁড়িয়ে থাকে, ইট মারাচ্ছে একটা ছেলেকে দিয়ে, আর যে ছেলেটা ধরা পড়েছে রোহন না আকাশ, সেই আকাশ রূপা দেবীর সঙ্গে ছবি আছে সোনারপুর উত্তরের। আমাদের কাছে ডকুমেন্টস আছে। আমার কথা হচ্ছে, যদি আইনের শাসন হয়ে থাকে, তাহলে আপনারা তাকে কোর্টে প্রডিউস করুন। জজ বলবে উনি দোষী কি দোষী না। আপনারাই তো নিদান দিয়ে দিচ্ছেন, আপনারাই তো মার্ডার করে দিচ্ছেন। আচ্ছা বলুন তো, ওই নাবালিকা মেয়ে তিনটের কি দোষ ছিল? তাদেরকে আপনারা গ্যাং রেপ করে আপনারা এখনো সুরাহা করতে পারলেন না। কোথায় রাতের সেই মোমবাতি মিছিল? কোথায় ভোগ কলরব?
কোথায় গেল অভয়ের মায়ের সেই আমাদের মাননীয় এমএলএ পানিহাটির, পানিহাটি না কোথাকার আমাদের এমএলএ মাননীয় পানিহাটি। অভয়ের মা? আমি এখনো বলছি আরজিকর কাণ্ডের জন্য যে কোনো সভ্য সমাজে এটা নিন্দনীয় হওয়া জরুরি, এবং আমি এখনো বলছি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, হয়েওছে। সিবিআই হাতেই তো ছিল, কেন সিবিআই করলো না? সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো না, কেন ছেড়ে দিল? কেন চালা থানার ওসিকে ছেড়ে দিল সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। অভয়ের মাকে বিচার দিতে পারলো না কেন? আমরা বসবো, দেখবো অভয়ের মা কত বিচার পায়। প্রতিহিংসা পরায়ণ যেন না হয়, যে কাউকে একজনকে ধরে বলে দিলাম যে ওই হয়েছে করেছে, আর অভয়ের মাকে খুশি করে দিলাম, ওইটা যেন না হয়। বিচার যদি করতে হয় সঠিকভাবে বিচার করুন। বেশ, আমি প্রত্যেককে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট দেবো। এই মুহূর্তে প্রথমেই চলে যাব সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু, যখন এই অভিযোগগুলো উঠছে যে যদি সত্যি আইনের শাসন হতো, যদি সত্যি আইনের শাসন হতো, বেশ বেশ সারাফাত বাবু, প্রত্যেককে 1 মিনিট করে সময় দেবো। আইনের শাসন ছিল বলেই সঞ্জয়কে অ্যারেস্ট করেছে 24 ঘন্টার মধ্যে। সঞ্জয় বেশ বেশ বেশ, 1 মিনিট সময় দেবো প্রত্যেককে, তখন বলবেন সারাফাত বাবু। প্রথমে চলে যাবো সঞ্জয় বাবুর কাছে। যেমনটা এই মুহূর্তে অভিযোগ উঠছে যে আইনের শাসন যদি সত্যিই হতো তাহলে সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার স্বচ্ছ তদন্ত হতো। আপনার 1 মিনিট সময় শুরু, সঞ্জয় বাবু। দেখুন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 8 লক্ষ ভোটে জিতেছিল, তাহলে সব ভোটার তো ওনার। সেখানে কেন তৃণমূলের গোষ্ঠীটা দেখা যাচ্ছে? আর উনি যে বিজেপির কথা বলছেন, বিজেপির মন্ডল সভাপতি সহ 5 জনের নামে বিজেপি সরকার অভিযোগ দায়ের করেছে, পুলিশ অভিযোগ দায়ের করেছে। এটা তৃণমূল কংগ্রেস কখনো অভিযোগ দায়ের করেনি। তৃণমূল কংগ্রেস এতদিন সরকারে ছিল, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রীর নামে অভিযোগ দায়ের করেছে? 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই কথা কোনোদিন বলতে পেরেছে? আজকে যদি ভারতীয় জনতা পার্টি হেরে যেত তাহলে আমরা আজকে ঘরে থাকতে পারতাম? তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ঘরে থাকতে পারতো? বিজেপি সৈনিকরা ঘরে থাকতে পারতো? 321 জন 2021 সালের ভোট পরবর্তী হিংসায় আমাদের সহকর্মী 321 জনকে হত্যা করা হয়েছে, তারা আজকে শহীদ। তো এটা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে সন্ত্রাস করতে হয়, সবুজ চোখ রাঙানি করতে হয়। তৃণমূল কংগ্রেস আজকে যেগুলো বলছে সেগুলো সব নাটক, মিথ্যে কথা বলছে, শুধু মিথ্যে কথা বলে। আপনার সঞ্জয় বাবু, চলে যাবো সারাফাত বাবুর কাছে। সারাফাত বাবু, যেভাবে আমরা দেখছি দুর্নীতির সঙ্গে যুক্ত আপনাদেরই নেতা নেতৃত্বদের যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, তাতে করে কি তৃণমূল সত্যি অস্তিত্ব সংকটে ভুগতে চলেছে? আপনার 1 মিনিট সময় শুরু, সারাফাত বাবু। আমি একটা কথা খালি বলি, দুর্নীতি যারা করে, দুর্নীতির সাথে যারা জড়িত থাকবে তাদের চরম থেকে চরমতম শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মমতা ব্যানার্জি যতদিন থাকবে, মমতা ব্যানার্জির সঙ্গে নেতা থাকুক না থাকুক, কর্মীরা, আপামর জনগণ, পশ্চিমবাংলার জনগণ এবং কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে। আগামী দিনও থাকবে, এখনো আছে, আগামী দিনও থাকবে। নেতা মন্ত্রীরা আসবে যাবে, আর যদি কেউ দুর্নীতি করে থাকে, দুর্নীতি প্রমাণ হয়ে থাকে, তাকে সরকার যা শাস্তি দেবে আমাদের দল সেটাকে সমর্থন করবে। আমি আপনাকে এটুকু খালি বলে দিই, মমতা ব্যানার্জি আগামী দিন আপনারা আজ 2 বছর 1-1.5 বছরের মধ্যে দেখতে পারবেন যে মমতা ব্যানার্জি আবার সেই জননেত্রী, বিরোধী দলের নেত্রী হিসেবে দেখবেন যে আবার মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত হবে। জনগণ কিন্তু মমতা ব্যানার্জিকেই আবার নিয়ে আসবে, এবং এই ভোটটা রাষ্ট্রীয় সন্ত্রাস করে ভোটে যেতে হয়েছে। জনগণের প্রপারলি জনগণের ভোট রায় নেওয়া হয়নি। বেশ, আপনার 1 মিনিট সময় শেষ সারাফাত বাবু, 1 মিনিট সময় শেষ। গুলশানাদের কাছে যাবো। গুলশানাদি, যখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে আমরা সিনারিও, যে পরিকাঠামোটা দেখছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি নতুন সরকার দুর্নীতি দমন বা দুর্নীতি সমাজমুক্ত সমাজ গড়ার যে প্রয়াস নিয়েছে, তা কি করতে সত্যি বেগ পেতে হতে পারে? আপনার 1 মিনিট সময় শুরু, গুলশানাদি। ওনাদের কোনো সমস্যা হবে না তো, কারণ কেন্দ্রে ওনাদের ক্ষমতা, রাজ্যে ওনাদের ক্ষমতা, ডবল ইঞ্জিন সরকারের ক্ষমতা। তো আশা রাখছি এই সরকার সেটা বেগ পেতে হবে না, স্মুথলি ওনারা কাজ করতে পারবেন যদি ওনাদের সদিচ্ছা থাকে। তো ওনারা সেই সদিচ্ছা নিয়ে, আবারও বলছি, যেগুলো অবৈধ নির্মাণ আছে সেই নির্মাতাকে খুঁজে বের করা হোক, তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যেটা তিনি যোগ্য সম্মান প্রাপ্ত, সেই সম্মান তাকে দেওয়া হোক। কিন্তু সাধারণ উপভোক্তাকে প্রবলেমে ফেলে, সমস্যায় ফেলে
তাদের চোখে জল ফেলে, তাদের অন্ন বস্ত্র বাসস্থান নষ্ট করে দিয়ে আজকে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা শেষ, নারী নিরাপত্তায় পশ্চিম বাংলা আবার পিছিয়ে পড়ছে। তো আমরা এটাই চাইবো, কোনো চ্যালেঞ্জিং নয়, ডবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে এবং রাজ্যে তাদের সরকার, তারা নিশ্চয়ই পারবেন যদি তারা সদিচ্ছা থাকে এবং তারা যদি সেই পণ করেন যে বাংলাকে, ওই যে বলেছিলেন না ভয় আউট, তো সেই ভয় আউট যেন সত্যি করে হয়। মুখে প্রমিস তো অনেক দিয়েছেন, সেটা আমরা চাই না, প্রকৃত বেশ। ভয় আউট হোক, পশ্চিমবাংলার জনগণ আপনার সাধারণভাবে এক মিনিট বাঁচুক, সময় শেষ, নারী বুঝতে সম্মান রাজি। পাক, বেকাররা চাকরি পাক, কৃষক তার ফসলের ন্যায্য বেশ, দাম বেশ, এক মিনিট সময় শেষ, আর এই বুঝতে 27 রাজি। লক্ষ অবৈধ ভোটার আবার তাদের তালিকায় ফিরে আসুন। বেশ, এটাই আপনাদের আমাদের প্রত্যেককে দাবি। অসংখ্য ধন্যবাদ শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমরা যে 1 ঘন্টা যে বিষয় নিয়ে আলোচনা করছি অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ 26শে বিধানসভা নির্বাচনে যেভাবে পরিবর্তনের পথ বেছে নিয়েছে পশ্চিমবঙ্গবাসী, তাতে করে একদিকে তৃণমূলের ভরাডুবি এবং তৃণমূলের অন্দরে যে গোষ্ঠীকন্দল তা প্রকাশ্যে আসছে, আর অপরদিকে এই রাজনৈতিক মতাদর্শদের কথার বিশ্লেষণের বা পরিপ্রেক্ষিতে ঠিক ডাবল ইঞ্জিন সরকার এই পশ্চিমবাংলার ক্ষেত্রে কি কি উৎপাদন বা কি কি পদক্ষেপ নিতে চলেছে, সমস্ত বিষয় নিয়ে তো সত্যি নজর থাকবে রাজ্য রাজনীতি বা আমাদেরও নজর থাকবে প্রত্যেকটি স্টেপে স্টেপে, প্রত্যেকটি পদক্ষেপে। আমরা প্রত্যেকদিন আসবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি বিষয়ের আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদের নজর রাখতে হবে KTV বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।